কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি বাংলা বলছে। আজ আমরা দেখেছি যে আজ রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী এর আগে গতকালই একটা ইঙ্গিত দিয়েছিলেন যে বাংলা ভাগ নিয়ে রাজ্য বিজেপির একের পর এক জনপ্রতিনিধি যেভাবে বাংলা ভাগের বিষয়ে সরব হয়ে উঠেছেন বিভিন্ন আঙিনায়, তার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব সরাসরি বলেছিলেন যে এক্ষেত্রে একটি বিষয় খুব জরুরি, যে রাজ্য বিজেপির কি অবস্থান, রাজ্যের শাসক দলের কি অবস্থান তা একেবারে সরাসরি মানুষের সামনে আসুক, অর্থাৎ বিধানসভায় আলোচনা হোক, ভোটাভুটিতে বোঝা যাবে কার দম কত। ঠিক একভাবেই মুখ্যমন্ত্রী সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন বিরোধী পক্ষের দিকে। এবং আজকে আমরা দেখতে পেলাম তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দলের পক্ষ থেকে এই বিষয়ে প্রস্তাবের কথা বলা হয়েছে। আগামী 5ই অগস্ট বাংলা ভাগ নিয়ে রাজ্য বিধানসভায় চর্চা হবে এবং সেই বিষয়ে দুপক্ষের আলোচনার পর তাদের দুপক্ষের বিধায়করা সেই বিষয়ে তাদের বক্তব্য রাখার পর ভোটাভুটি হবে বলেই আমরা জানতে পারছি। এবং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আজকে যে বাংলা ভাগ নিয়ে যে প্রশ্ন, সেই বাংলা ভাগ নিয়ে সংসদে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনিও সরব হয়েছেন। এবং যে বাংলা ভাগের প্রয়োজনীয়তাটা বারংবার বিজেপির জনপ্রতিনিধিদের মুখে আসছে, সেই প্রয়োজনীয়তাটা হচ্ছে গিয়ে উন্নয়ন, যে বিভিন্ন জায়গা উন্নয়নের ক্ষেত্রে বঞ্চিত থেকে যাচ্ছে এবং সেই কারণেই উন্নয়নটা প্রয়োজন এবং সেই জন্যই বঙ্গভঙ্গের প্রয়োজন বলে অনেক জনপ্রতিনিধি বলেছেন। আজকে সেই বিষয়টিও আজ অ্যাড্রেস করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে একই সঙ্গে আমরা দেখেছিলাম যে নির্মলা সীতারামন, যিনি সংসদে দাঁড়িয়ে বাংলাকে যে উন্নয়নের কথা বলা হয়েছিল এবং তার জন্য কেন্দ্র যে বিপুল অর্থ দিয়েছেন সেই কথা বারংবার বলেছিলেন আজ, এবং বাংলাকে সরাসরি আক্রমণও করেছিলেন তিনি যে অর্থ দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গের জন্য সেই অর্থ ব্যবহৃত হয়নি, সেই অর্থ দুর্নীতিতে পর্যবসিত হয়েছে, সেই অর্থ দিয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে এই পশ্চিমবঙ্গে। একাধিক অভিযোগে বিদ্ধ করেছিলেন পশ্চিমবঙ্গকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আজ তার একের পর এক জবাব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি এ বিষয়ে শ্বেতপত্র প্রকাশেরও দাবি জানিয়েছেন। একদিকে যখন এই ইস্যুকে কেন্দ্র করে যথেষ্ট উত্তপ্ত হয়ে ওঠে আজ বিধানসভা এবং সংসদে এই বিষয়ে চর্চা চলে, আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা আজকে একদম ভোরে ঝাড়খণ্ডের কাছে যে ঘটনা ঘটেছে, ট্রেন দুর্ঘটনা, আবারও একটি দুর্ঘটনা। গত 6 সপ্তাহে 17 জনের মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পারছি। বেসরকারি মতে সংখ্যাটা আরেকটু বেশি, কেউ বলছেন 21, কেউ বলছেন 25। যদি সংখ্যাটা 17ও ধরি তাহলেও কিন্তু গত 6 সপ্তাহে এই সংখ্যাটা কম নয়। আজকে যে ঘটনা ঘটেছে হাওড়া মুম্বাই এক্সপ্রেসে, এবং সেক্ষেত্রে আজকে 13টি বগি প্রায় সরে গিয়েছে এই ট্রেনের, এবং তার সঙ্গে সঙ্গে আমরা যেটা দেখতে পেয়েছি 2 জনের মৃত্যু ঘটেছে, বেশ কয়েকজন আহত। কিন্তু এই ঘটনা এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী তিনি শোক জ্ঞাপন করেননি। উল্টে তিনি একটি বণিক সভার অনুষ্ঠানে তিনি যেটা দাবি করেছেন যে গত 10 বছরে রেলের ওপর যে বাজেট ছিল সেই বাজেট 8 গুণ বৃদ্ধি পেয়েছে। এই 8 গুণ বৃদ্ধি পাওয়ার বিষয়টি যখন প্রধানমন্ত্রী দাবি করছেন, তাহলে এই জায়গায় দাঁড়িয়ে রেলের সুরক্ষা, যাত্রী সুরক্ষার জন্য কেন খরচ করা হচ্ছে না? আমরা এই প্রত্যেকটি বিষয় নিয়েই চর্চা করব আমাদের বাংলা বলছের মঞ্চে। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা, আমি দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেব তাদের। আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র স্নেহায়ন সরকার, আমাদের সঙ্গে রয়েছেন কোহিনুর মজুমদার, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কোহিনুর মজুমদার, রয়েছেন শক্তি মৈত্র, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র শক্তি মৈত্র, এবং গৌরব মজুমদার, সিপিএম এর মুখপাত্র গৌরব মজুমদার। আপনাদের সকলকেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। যে চর্চা নিয়ে আমরা প্রথমে যাব তা অবশ্যই বঙ্গভঙ্গ, কারণ এই বঙ্গভঙ্গের দাবি বারংবার উঠছে। এই ভারতীয় জনতা পার্টির একাধিক জনপ্রতিনিধির মুখে আমরা সেই বক্তব্যই শুনেছি, এবং পশ্চিমবঙ্গে বঙ্গকে যে বাজেটেও বঞ্চনা করা হয়েছে সেই বিষয়টিও আমরা দেখতে পেয়েছি। এবং তা নিয়ে যখন বক্তব্য রাখা হলো বিরোধী রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং সিপিএম এর পক্ষ থেকে, রাজ্য বিজেপি কিন্তু সে কথা বলেনি। তারা মনে করছেন পশ্চিমবঙ্গকে যা দেওয়া হয়েছে তা সঠিক। উল্টে একথাও বলা হয়েছে যে পশ্চিমবঙ্গকে অর্থ দিলে সেই অর্থে দুর্নীতি হয়, যে কথারই প্রতিধ্বনি আজ শোনা গেল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের গলাতেও। কি বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী আমরা প্রথমে শোনাবো। Now I come to talking about Bengal's economy, sir. I'll give all the white paper they want. Sir,
West Bengal's share in total industrial production of this country. Honorable Speaker, sir, I'd like to draw your attention and say West Bengal's share of the total industrial production of this country, which used to be 24%. I want honorable members to keep paying attention to this data. It's very important for this country. 24% was Bengal's contribution to total industrial production of this country at the time of independence. Today, you want to know what that number is? 3.5. That's the Bengal economy. That's the Bengal economy. আপনারা শুনলেন নির্মলা সীতারামনের বক্তব্য। এরই প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগেও তিনি বারংবার কেন্দ্রের কাছে এই বিষয়ে রাজ্যকে কত টাকা দেওয়া হয়েছে সে বিষয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি করেছিলেন। আজকে কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শোনাবো। যেদিনকে বাজেট পরিবেশন করা হয়, তারপর বাজেট লোকসভায় পরিবেশন করার পর যখন রাজ্যসভায় বাজেট টেবিল করা হয়, তখন তিনি বাজেট টেবিল করার পর বলেছিলেন যে 10 বছর ধরে বাংলায় আমরা অনেক হাজার হাজার কোটি টাকা দিয়েছি, কিন্তু বাংলার সরকার সেই টাকাগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারেনি। আমি একটা ছোট্ট প্রশ্ন নির্মলা সীতারামনকে করেছিলাম সেদিনকে, যে 2021-এ বাংলায় মুখ থুবড়ে পড়ার পরে, বাংলায় হারার পরে আপনি আবাস যোজনায় এবং 100 দিনের কাজের কত টাকা 2021-22 অর্থবর্ষ, 22-23 অর্থবর্ষ, 23-24 অর্থবর্ষে বাংলাকে দিয়েছেন, রাজ্য সরকারকে দিয়েছেন, বাংলার মানুষের জন্য পাঠিয়েছেন? আপনি শ্বেতপত্র প্রকাশ করে প্রমাণ করুন। আজকে আমাদের দলের এই 29 জন এমপি হাউসে আমরা ছিলাম, আমরা ভেবেছিলাম হয়তো সত্যিই উনি শ্বেতপত্র প্রকাশ করবেন। আপনারা সবাই গ্যালারিতে বসে দেখেছেন যে আমি বারে বারে ওনাকে বলেছি আপনি শ্বেতপত্র প্রকাশ করুন, উনি করতে পারেননি। উনি ধারাবাহিকভাবে রাজ্যসভায় এবং লোকসভায় মিথ্যে কথা বলে এসছেন, বাংলার মানুষকে বিভ্রান্ত করেছেন, দেশের মানুষকে বিভ্রান্ত করেছেন। আমি সবার আগে আসবো রাজ্য বিজেপির মুখপাত্রর কাছে। স্নেহায়ন সরকার, এই শ্বেতপত্রটা কেন প্রকাশ করছেন না? এই যে এত শুধু অকারণ সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী এত কথা বলার থেকে তো সরাসরি শ্বেতপত্র প্রকাশ করলেই হয়। না, ডেফিনেটলি দেখুন, এবার শ্বেতপত্র প্রকাশ করতে গেলে তো তার আগে তো অভিষেক ব্যানার্জিকেও শ্বেতপত্র প্রকাশ করতে হবে, কারণ অভিষেক ব্যানার্জি যে পয়েন্টটা তুলে ধরছে তার মধ্যে একটা প্রধান বিষয় হচ্ছে আবাস যোজনা। আবাস যোজনা এখন অবধি এটা সরকারি তথ্য, কেন্দ্রীয় সরকারের তথ্য, পশ্চিমবাংলায় 52 লক্ষ বা আবাস যোজনায় বাড়ি অ্যালোটেড হয়েছে। সেই তার শ্বেতপত্রটা উনি প্রকাশ করতে হবে, তো যে ছাত্র শ্বেতপত্র প্রকাশ করে ওনাকে দেখাতে হবে তো যে আমাদের যে 52 লক্ষ টাকা অ্যালোটেড হয়েছে, সেই 52 লক্ষ টাকা ডিসবার্স হয়েছে, সেটা রাইট পার্সনের কাছে গেছে, সেই টাকায় ঘর পেয়েছে গরিব মানুষ। তারপরে গিয়ে তো পরের জন্য আমি বলছি কি এক্সপেক্ট করবে কেন্দ্রীয় সরকার যে টাকাটা দিয়েছে সেটা কেন্দ্রীয় সরকার শ্বেতপত্র প্রকাশ করে জানাতে পারে তো। তারপরে এরা টাকাটা ব্যবহার করেছে কিনা সেটা তৃণমূল তারপরে জানানোর বিষয়টা আসে। প্রথমে কেন্দ্রীয় সরকার জানাক যে আমরা টাকাটা দিয়েছি, সেটা কেন এতদিন ধরে জানাতে পারছি না? এই যে আমি শুধু আবাস, আপনি বলছেন তো রিঅ্যাকশনটা, আমি বলছি অ্যাকশনটা আগে হয়েছে কিনা সেটা জানি না আমরা। 52 লক্ষটা ইজ রেজিস্টার, 52 লক্ষটা দেওয়া হয়েছে। আপনি যে রেজিস্টার্ডের কথা বলছেন সেটা শ্বেতপত্র প্রকাশ করে জানানোর সমস্যাটা কোথায়? কেন্দ্রীয় সরকার সেটা কেন জানাচ্ছে না? এই যে বলছেন এই যে যা টাকা পয়সা দেওয়ার কথা কেন্দ্রীয় সরকার বলছে, আজকেও বললেন তো সেই টাকাটা আমরা দিয়েছি, তারপরে সেই টাকাটা নিয়ে পকেটে ঢুকেছে না উপযুক্ত কাজে লেগেছে, সেটা তো এটা তো রাজ্য সরকারের, সেটা রাজ্য সরকার নেবে। তো প্রথমে অ্যাকশন হলে তো রিঅ্যাকশন হয়, তাহলে অ্যাকশনটা কোথায়? আমি আপনাকে এই জায়গায় বলি, আরে এটা তো আজকে না, এটা কবে থেকে বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে চ্যালেঞ্জটা পাল্টে দিচ্ছে না কেন? অভিষেক ব্যানার্জি যেটা বলছে 22, 23 এবং 24 এই তিনটে অর্থবর্ষে কত টাকা দেওয়া হয়েছে আবাস যোজনায়, কিন্তু তাহলে তো আমরা বলছি যে তার আগে যে টাকাটা দেওয়া হয়েছে সেই টাকার তো হিসাবটা ওনাকে দিতে হবে, তারও তো একটা শ্বেতপত্র প্রকাশ করতে হবে। তারপর তো ডেফিনেটলি উনি দাবি করতে পারেন যে আমার 52 লক্ষ হয়েছে, এখনো তো 3 কোটি। আমি যেটা বুঝলাম, আমি সেই প্রশ্নটা রেখেছিলাম, দেখি তৃণমূল কিভাবে বুঝছে বিজেপির বক্তব্যকে। দেখুন, 139 দিন এবং কালকে সকাল 8টা হলে 3332 ঘন্টা হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করেছে শ্বেতপত্র তার আজ অবধি প্রকাশ হয়নি। স্বাভাবিকভাবে এই প্রশ্নচিহ্ন জাগে যে আপনি পার্লামেন্টে বলছেন যে এত এত টাকা আপনি দিয়েছেন, তো 2021-এর পর কত টাকা দিয়েছেন সেটা বলুন। সেটা বলতে পারছেন না শ্বেতপত্র প্রকাশের মাধ্যমে। আমরা তো বলছি যে এই ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র জ্বালায়, ব্যথায় কিংবা বেদনায় বাংলার উপর বঞ্চনা করে যাচ্ছে। বাংলাকে আবাসের টাকা,
আমরা বলেছিলাম 100 দিনের কাজের টাকা আপনারা দিন, এরা বলছে টাকা নাকি ইউটিলাইজেশন দেয়নি। ইউটিলাইজেশন কিসের ইউটিলাইজেশন লাগে? আপনার ইউটিলাইজেশন তখনই লাগে যখন আপনি আধার কার্ড রেজিস্ট্রেশন হয় না। আপনি জানেন এখন রেশন থেকে শুরু করে সব কিছু আপনার বায়োমেট্রি রেজিস্টার্ড, মানে আপনার বায়োমেট্রির ভিত্তিতে আপনার নাম রেজিস্টার্ড হয় এবং আধার কার্ডের সঙ্গে আপনার রেজিস্ট্রেশন থাকে রেশন কার্ডের। ঠিক তেমনভাবে জব কার্ড যারা দেখেন, জব কার্ডের মধ্যে কিন্তু আধার নাম্বার থাকে এবং আধার সঙ্গে লিঙ্ক থাকে। তাহলে কবে দেওয়া হবে? 2016 থেকে তো দেওয়ার কোনো প্রশ্নই লাগে না, তাহলে তো নর্মাল কোর্সেই হবে। বলছে না, বাম জামানা থেকে আপনাকে যখন 100 দিনের কাজটা মানরেগা হয়নি তখন থেকে আপনাকে 100 দিনের কাজের টাকার হিসাবটা দিতে হবে। বাম জামানায় নাকি ইউটিলাইজেশন দেওয়া হয়নি, 2010, 2008, 2007 কোত্থেকে দেবে? সম্ভব নয় সরকারের দেওয়ার। 2 হচ্ছে আবাসের ক্ষেত্রে 2017 আবাসের সার্ভে হয়েছিল। যদি আমরা আবাসে ভুলই কাজ করে থাকি, টাকা যদি ইউটিলাইজ নাই হয়, টাকা যদি বিফলে যায়, কি করে যাবে? কারণ কি ইন্ডিভিজুয়াল লোকের কাছে যাচ্ছে তো, ব্যাংক অ্যাকাউন্টে যাচ্ছে তো টাকা, তাহলে কি হবে? তাহলে পরের সার্ভেটা হবে না। 2017-তে আরবাস প্লাসের সার্ভেটা হয়ে গেল, কিন্তু তারপর টাকা দেওয়ার বেলায় হঠাৎ মনে পড়লো যে না, 2019 থেকে আমি আর টাকা দিতে পারবো। দেখুন একাধিক জায়গায় বাংলায় পুরস্কার দিয়েছে 100 দিনের কাজের জন্য। 2018 সালে আমরা পুরস্কার পেয়েছি, কেন্দ্রীয় সরকারের পুরস্কার। তো যে ছেলেটা ফার্স্ট বয় হয়েছে সেই ছেলেটা ফেল করছে, এটা তো হতে পারে না। যে ফার্স্ট হয় সে কী করে ফেল করে? আপনি তাকে ফার্স্টও বলছেন আবার তাকে ফেলও বলছেন। এটা আর কিছুই না, বাংলা ভাগ করা থেকে শুরু করে সব কিছু এর একটা জ্বালার, এবং এই জ্বালার জন্য বাংলার উপর বঞ্চনা। আমরা একটা ছোট্ট বিজ্ঞাপনে বিরতিতে যাব, বিরতির পর ফিরে আসবো এই আলোচনায়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে বক্তব্য রাখা হচ্ছে বাংলার দিকে বারংবার, সেই বিষয়টিকে রাজ্যের অপর দুই বিরোধী রাজনৈতিক দল কিভাবে দেখছে আসবো একে একে। প্রথমে কংগ্রেস, শক্তি মৈত্র। নির্মলা সীতারামনের এই যে বক্তব্য যে বিপুল টাকা দেওয়া হয়েছে রাজ্যকে, আর এদিকে পাল্টা যে চ্যালেঞ্জ ছুটছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই চ্যালেঞ্জের আজ অব্দি জবাব এলো না, কিভাবে দেখছেন? দেখুন, নির্মলা সীতারামন যেটা বলছেন ওনাকে বলতেই হবে, কারণ এই গভর্নমেন্টকে টিকিয়ে রাখতে গেলে এতদিন বলতো মোদী সরকার, এখন ইন্ডিয়া গভর্নমেন্টের প্রধান নরেন্দ্র মোদী যা যা শিখিয়ে দেবেন তাই তাই ওনাকে এখানে দাঁড়িয়ে বলতে হবে। এবং উনি দেখলাম আমি যেটুকু শ্বেতপত্রটা কেন প্রকাশ করছে না বলে আপনারা মনে করেন? শ্বেতপত্র প্রকাশ করলে অরিজিনালিটিটা বেরিয়ে আসবে। আমি যদি ধরে নিই তর্ক এবং যুক্তির খাতিরে যে খাতে যত টাকা দেওয়া হয়েছে সেখানে কারাপশন হয়েছে, চুরি হয়েছে, তার জন্য আইন আছে, আদালত আছে, তাদেরকে গ্রেপ্তার করা যায়। যদি মুখ্যমন্ত্রীদের গ্রেপ্তার করে দিনের পর দিন, বছরের পর বছর রেখে দেওয়া যায়, যদি অনুব্রতকে গ্রেপ্তার করা যায়, জ্যোতিপ্রিয়কে গ্রেপ্তার করা যায়, কালীঘাটের কাকুকে, তাহলে তাদেরকে গ্রেপ্তার করে প্রান্তিক মানুষরা কেন তাদের ন্যায্য অধিকারটা থেকে বঞ্চিত হবে? রাইট। সিপিএম এর কাছে, সিপিএম কিভাবে দেখছে? সেটা হচ্ছে যে নির্মলা সীতারামন বলেছেন যে সে অনেক টাকা আর কি রাজ্য সরকারকে, পশ্চিমবাংলার সরকারকে দেওয়া হয়েছে। আবার পশ্চিমবাংলা থেকে অভিষেক বাবু বলেছেন যে কেন্দ্রীয় সরকারকে শ্বেতপত্র প্রকাশ করতে হবে। এখন কথাটা হচ্ছে এই শ্বেতপত্রর খেলাতেই না রাজ্যের মানুষ, গরিব প্রান্তিক মানুষ না দিশেহারা হয়ে যাচ্ছে। এই যে কেন্দ্রের সরকার এই নির্বাচনের আগে এত দুর্নীতির কথা বললো, ওই যে পঞ্চায়েতে দুর্নীতি, আবাসে দুর্নীতি, এই কোর্টে যাচ্ছে, এই সিবিআই আসছে, সিবিআই এখানে এসে ঘুরে বেড়াচ্ছে, ঘুরে বেরিয়ে চলে যাচ্ছে। আজকে সকালবেলাও শুনলাম কোথায় কোথায় সিবিআই গেছিল ঘুরতে। সুতরাং এই যে খেলা, এই খেলার মধ্যেই রাজ্যের মানুষ আজকে দিশেহারা হয়ে যাচ্ছে। মানুষ আজকে কোথায় যাবে? এই যে আবাসের টাকা, আজ আপনারা ভোটের আগে দেখেছেন যে রাজ্যের বিভিন্ন জেলাতে আবাসের টাকা পাওয়ার জন্য মানুষ নেতাদের ঘেরাও করেছেন, নেতারা পালিয়ে বেরিয়েছেন। একজনের নামে আবাস, অন্যজন হচ্ছে যে তার ভোগ করছেন সেই আবাসের টাকা। তারপরে আবাসের টাকা পেতে গেলে তৃণমূল নেতা বা বিজেপির নেতাদের হচ্ছে যে ভাগবাটোয়ারা দিতে হয়। আসলে তৃণমূল আর বিজেপি এই করে এ ওকে ঠেলছে, ও ওকে ঠেলছে, কিন্তু আদতে কোনো লাভ হচ্ছে না। এই যে বাজেটে পশ্চিমবাংলা আজকে কোনো বরাদ্দ সেই অর্থে পায়নি। রাজ্যের এতগুলো এমপি, বিজেপির এবং তৃণমূলের এতগুলো এমপি, তাদের ভূমিকা কি? তারা কেন হচ্ছে যে ওই সংসদে গিয়ে কেন তারা পশ্চিমবাংলার জন্য দাবি জানাতে পারছে না? দাবি জানাতে গিয়ে হচ্ছে যে বাংলা ভাগের কথা চলে আসছে। বেশ, এই বাংলা ভাগের বিষয়টিতেই আসবো। আমি স্নেহায়ন সরকার, রাজ্য বিজেপির মুখপাত্র, তাকে প্রথমে শুনিয়ে দিই। বারংবার যে কথা বলা হচ্ছে, প্রথমে সুকান্ত মজুমদার এবং গৌরী শঙ্কর ঘোষ, এরা দুজনে বাংলা ভাগ সম্পর্কে কি বলেছে আমি আরো একবার দর্শকদের শোনাতে চাই। আপনারা শুনেছেন এর আগে তাদের বক্তব্য, আরো একবার তাদের দুজনের বক্তব্য প্রথমে শোনাবো।
আজ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছি এবং দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি, আপাতত যে একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গের সিমিলারিটি কী কী আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে, এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি। এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয়, উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায়, তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকা অনুন্নত এবং এই এলাকার উন্নয়ন হবে এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না বা রাজ্য সরকারের সহযোগিতা। গৌরীশঙ্কর ঘোষ কি বলেছেন? জেলায় যেভাবে অনুপ্রবেশ ঘটছে বা মালদায় যেভাবে অনুপ্রবেশ ঘটছে তাতে আগামী দিন নিরাপত্তা বিঘ্নিত হবে না। এই কারণেই আমি চেয়েছিলাম যে দেশের নিরাপত্তার স্বার্থে মুর্শিদাবাদ, মালদা এবং ঝাড়খণ্ড, বিহারের কিছু অংশ নিয়ে যদি আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল করা যায় তাহলে দেশের নিরাপত্তা সুরক্ষিত থাকবে। আমি প্রথমে আসবো রাজ্যের বিজেপির মুখপাত্র স্নেহায়ন সরকারের কাছে। উত্তরবঙ্গে আপনাদের কোচবিহার বাদ দিয়ে 8টা আসনের মধ্যে 6টা আসনে আপনারা জিতেছেন। বাজেটে ক টাকা দিয়েছেন? আপনারা উত্তরবঙ্গ উন্নয়নের কথা বলছেন, উত্তরবঙ্গের জন্য বাজেটে ক টাকা দিয়েছেন? না দেখুন, প্রথম কথা বলি অঙ্কুর দা, যে বিষয়টা হচ্ছে যে বাংলার ভৌগোলিক অবস্থান থেকে সরে আসার বা সেটাকে বিভাজন করা নিয়ে যে যা বক্তব্য রেখেছে সেটা তাদের ব্যক্তিগত। আমরা দলের পক্ষ থেকে বহুবার বলেছি যে আপনি যেহেতু প্রথমে এই কথাটি বললেন, তখন আপনার কথার প্রেক্ষিতে আপনাকে প্রশ্ন করি, এই ব্যক্তিগত কথাটা আপনাদের দলের জয়ন্ত বার্লা, বিষ্ণুপ্রসাদ শর্মা, এই কি বলে সুব্রত মৈত্র, গৌরীশঙ্কর ঘোষ, সুকান্ত মজুমদার যিনি রাজ্য সভাপতি, এই ব্যক্তিগত কথাগুলো এরা বলেন, কিন্তু তারপরেই আপনাদের দলীয় মুখপাত্ররা আপনারা বলেন ওটা ব্যক্তিগত কথা, দলের অবস্থান নয়। এরা কি কেউ দলের অবস্থান জানেন না? ব্যক্তিগত কথাগুলো তারা মানে প্রকাশ্যে মিডিয়ার সামনে বলেন এবং এদের বিরুদ্ধে বারংবার বলা সত্ত্বেও কোনো পদক্ষেপ হয় না। আমরা কি করে বুঝবো? এবার আমি বলছি, সুকান্ত মজুমদারের বক্তব্যটা আমি আসছি, তার বাদ দিয়ে যে বাকি যে কথাগুলো আছে তারা কেন বলেছে, তারা কোন পার্সপেক্টিভে বলেছে, কোন লোকাল অ্যাসপিরেশন থেকে বলেছে, সেটার জবাবদিহি তারা করবে। দলের তরফ থেকে আমরা বহুবার বলেছি। না বলেছেন আপনারা, এই অনন্ত মহারাজ তার আগে কি অ্যাকশন হয়েছে? এই দেখুন, আমরা প্রজা মানুষ, মহারাজদের কথার উত্তর আমরা দিতে পারবো না। বিষয়টা হচ্ছে গিয়ে যে তার মানে আপনি প্রজা মানুষ, আপনি মহারাজদের কথা আমি দলের মেম্বার তো। আমি দলের কথা বলছি, আমি দলের লাইন বলবো না, আমি কোন ব্যক্তির কথা তো আমি আপনাদের দলের ব্যক্তির আমি শেষ করে দিই। বিষয়টা হচ্ছে আমরা বারংবার বলেছি যে পশ্চিমবাংলার আজকের ভৌগোলিক অবস্থান থেকে 1 ইঞ্চিও মাটি ভাগ হোক, এটা ভারতীয় জনতা পার্টি কোনোদিন হতে দেবে না। এবার আমি আসি যে এনইসির বিষয়টা নিয়ে। এনইসির বিষয়টা নিয়ে আমি এই কথাটা যখন সুকান্ত মজুমদার বলেছে, সুকান্ত মজুমদার বারংবার ক্ল্যারিফাই করেছে যে পশ্চিমবাংলার ভৌগোলিক অবস্থানকে এক রেখে তারপরে এনইসিকে অ্যাড করার কথা এবং এই কথা বলে রাখি, এটা কিন্তু একমাত্র নিদর্শন না, কাজকেও স্পেশাল স্ট্যাটাস দেওয়া আছে। কাজকে কিন্তু গুজরাট থেকে বার করে স্পেশাল স্ট্যাটাস দেওয়া নেই। এবং এই যে উত্তরবঙ্গকে এনইসির মধ্যে আনা, এটা কিন্তু প্রস্তাবটা কিন্তু আজকে প্রথমবার আসেনি। 2006-07 সালে তৎকালীন বামফ্রন্ট সরকার এনেছিল। তাদের একটা, আমি যদি ভুল বলি কারেকশন করে নেবেন, তাদের একটা প্রতিনিধি দল কেন্দ্রের সাথে আলোচনা পর্যন্ত করেছিল যে এটা করা সম্ভব কি না। এবং এইটা কিন্তু আমি বলে 2006 সালে উত্তর পূর্ব ভারত যে পরিষদ রয়েছে, উন্নয়ন পরিষদ, অন্তর্ভুক্ত করার জন্য এই নিয়ে এখানকার একটা প্রতিনিধি দল গেছিল। সেই সময় মনমোহন সিং, প্রণব মুখার্জি, কামাল যে দাবি করছেন বিজেপি মুখপাত্র, সেই দাবি সম্পর্কে বাকিদের কি অভিমত, তারা কিভাবে দেখছেন? একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। বিরতিতে যাওয়ার আগে যে চর্চা চলছিল এবং সেই চর্চায় বাংলা ভাগ নিয়ে ভারতীয় জনতা পার্টির আত্মপক্ষ সমর্থনের যুক্তি আপনারা শুনেছেন। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রেক্ষিতে কি বলেছেন আমরা প্রথমেই শোনাবো দর্শকদের। আমি বাংলার 2 কোটি মানুষ যারা বিজেপিকে ভোট দিয়েছেন তাদেরকে বলবো যে আপনারা দেখুন আপনারা কাদেরকে ভোট দিয়েছেন। যাদের কর্তব্য আপনার মাথার উপর ছাদ, আপনার পাড়া, আপনার গলি, আপনার গ্রামে রাস্তা তৈরি করা, নলবাহিত পানীয় জলের সুব্যবস্থা করে আপনার জীবনে উন্নয়নের জোয়ার আনা, তারা আজকে বাংলাকে ভাগ করতে চাইছে। এই ভেঙে দাও গুড়িয়ে দাওয়ের রাজনীতি সিপিএম 34 বছর বাংলায় করেছিল। সিপিএম আজকে জীবাশ্মে পরিণত হয়েছে, বিজেপিরও একই পরিণতি হবে। ভেঙেছে, ভাঙবে, বাংলা ভাঙবে না।
প্রধানমন্ত্রীর অহম্বোধ, দম্ভ, অহংকার, ঔদ্ধত্য ভেঙেছে, আগামী দিন ভাঙবে, আরো ভাঙবে। আপনারা শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। আসবো প্রথমে সিপিএম এর কাছে। আজকে আমরা দেখতে পাচ্ছি কোচবিহার বাদে বাকি 8টা সিট বিজেপি জিতেছে, কিন্তু পশ্চিমবঙ্গের এই উত্তরবঙ্গকে যারা হাত ভরে ভোট দিয়েছে সেখানেও কিন্তু বাজেটে বঞ্চনা রয়েছে। তারপরে এই বাংলা ভাগের কথা সম্পর্কে তারা বলছেন তারা বাংলা ভাগ চান না। ওদের অবস্থানটাকে সিপিএম কিভাবে দেখে? সেটা হচ্ছে যে বিজেপি বলেছে যে উত্তরবঙ্গের উন্নয়নের জন্য। আপনি 8টা সিটের কথা বললেন, আপনি যদি বিধানসভা ওয়াইজ দেখেন, কোচবিহারে 5টা, দার্জিলিংয়ে 5টা, আলিপুরদুয়ারে 6টা, 6, 5, 11, 5, 16 জন বিধায়ক আছেন বিজেপির ওই অঞ্চলে, ওই আলিপুরদুয়ার, দার্জিলিং আর কোচবিহারের মধ্যে। এই 16 জন বিধায়ক বিধানসভায় তার উন্নয়নের কথা, তার এলাকার উন্নয়নের কথা এসে বলতে পারেন না? 1, 2, দার্জিলিংয়ে যশবন্ত সিং, সুরিন্দর আলুওয়ালিয়া, রাজু বিস্তা, এরা 3 জন এমপি বিজেপির ছিলেন। তারা দার্জিলিংয়ের উন্নয়নের জন্য কোন কথা বলেছেন? আজকে উন্নয়নের কথা বারবার আসছে কেন? আর 4, এইখানে অভিষেকবাবু বললেন যে সিপিএম এর কথা। অভিষেকবাবু আসলে নিজেদের ইতিহাসটা ভুলে যান। সিপিএম এর ওখানে প্রায় 178 জন কমরেড তারা দার্জিলিংকে ভাগ হওয়া থেকে বাঁচাতে আন্দোলন করতে গিয়ে খুন হয়েছিলেন। দার্জিলিং এর জন্য সিপিএম এর যে লড়াই, অভিষেকবাবুর জন্মের আগে সে লড়াই, আমি বলবো যে ইতিহাস আছে, ইতিহাস পড়ে নেবেন, যে দার্জিলিং বাঁচানোর লড়াই। আর দার্জিলিংকে ভাগ করবার জন্য ওনার পিসি ওখানে কখনো বিমল গুরুং, কখনো হরকা বাহাদুর থেকে শুরু করে এখন অনন্ত মহারাজ না থাকলে কোচবিহারের সিট তৃণমূল জিততে পারে? এ সবাই জানে, তৃণমূলের ভেতরের লোক জানে, বিজেপির ভেতরের লোক জানে। ধন্যবাদ জানাতে অনন্ত মহারাজের বাড়িতে গেছিলেন। কামতাপুরীদের যে আন্দোলন, তাকে তো সমর্থন জানিয়েছিলেন মমতা ব্যানার্জিরা তখন, সেই উত্তরবঙ্গের এই অচল অবস্থা তৈরি করবার জন্য। অভিষেক বাবু আসলে ইতিহাস জেনে নেবেন। জিনিস একটা ক্লিয়ার করি। এক হচ্ছে, প্রথমে আমি জানি না বিজেপির নেতারা পাড়ায় গিয়ে মুখ দেখাবেন কি করে, কারণ গৌরীশঙ্কর ঘোষ, সুব্রত মৈত্র, নিশিকান্ত দুবে, মালতী রাভা রায়, এরা তো কেউ বিজেপি বলে অন্য দল তো করে না, বিজেপি করে। আর গৌরীশঙ্কর, সুব্রত মৈত্র বা মালতী রাভা রায়, এরা তো মঙ্গল গ্রহ ভারতীয় জনতা পার্টি করে না, পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টি থেকে প্রার্থী দিয়েছে, তাকে টিকিট দিয়েছে। তো হতে পারে নাকি যে একটা দল যে কন্টিনিউ বলছে না আমরা চাই না, তার দলের এমেরা বলছে বোকা বোকা কথা। দল কি আর দলের বিধায়ক কি, দুটোই তো এক। 2 নম্বর হচ্ছে, এইটা হচ্ছে তাদের একটা চাল, যে দল থেকে বলবে না আমরা তো বলিনি, কিন্তু এরা বলাবে। এবং এই নগেন্দ্র রায়, সে তো বলছে যে আমাকে প্রাইম মিনিস্টার কমিটমেন্ট করেছে। তাহলে বলুক বিজেপি বেরিয়েছে যে প্রাইম মিনিস্টার মিথ্যে কথা বলছে না নগেন্দ্র রায় মিথ্যে কথা বলছে? নগেন্দ্র রায় আজকে মিথ্যে কথা বলছে, প্রাইম মিনিস্টার মিথ্যে কথা বলছে। প্রাইম মিনিস্টার নাকি ওকে বলে দিয়েছে হোম মিনিস্টারকে যে কুচবিহার ইউনিয়ন টেরিটরি করে দাও। নিশিকান্ত দুবে সাহস কি করে হয়? সাহস কি করে হয়? ওখানে তো পাশে বিজেপির সাংসদরা ছিল, বিজেপি এমপি উঠে বলতে পারতো। সাহস কি করে হয় যে একজন বাইরের সাংসদ সে বলছে মালদা মুর্শিদাবাদ জেলা আলাদা করতে হবে এবং কমিউনাল বেসিস, এবং সেখানে এনআরসি করতে হবে। এরা বক্তৃতায় বলবে এনআরসি চাই না, এদের এমপিরা গিয়ে দিল্লিতে বলবে এনআরসি করতে হবে। আরে করতে চায়টা কি? বেসিক্যালি হচ্ছে এদের উন্নয়নটা এদের এজেন্ডায় নেই। এরা বলে দিক চায়ের জন্য কত দিয়েছে, চায়ের জন্য কি প্রজেক্ট দিয়েছে, কটা চা বাগান খোলার ইনিশিয়েটিভ নিয়েছে, যারা চা বাগানে লোন নিয়ে ডিফল্টেড হয়েছে তাদের জন্য কি ব্যবস্থা করেছে, কোনো উত্তর নেই। দার্জিলিংয়ে বছরের পর বছর এমপি যেতে, দার্জিলিংয়ের এমএলএরা বেরিয়ে বলছে যে আমরা বাংলা ভাগ চাই, তুফানগঞ্জের এমএলএ বলছে বাংলা ভাগ চাই। বলুক, এত সিরিয়াস ইস্যু বাংলা ভাগ। জাস্ট এক সেকেন্ড, বাংলা ভাগের ইস্যু তো এরকম আমার বাড়িতে জল আসছে না ইস্যু টাইপ না। বলুক যে একদম বিধানসভায় তুমি ঢুকবে না, তোমাকে দল থেকে তাড়িয়ে দিলাম। আমি তো সেটাই বললাম যে পদক্ষেপ কোথায়। আমি ঠিক কংগ্রেসের কাছে এই জায়গায় আসবো, ঠিক এই জায়গায় যা দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন এটা নিয়ে বিধানসভায় ভোটাভুটি হবে। এই যে অবস্থান শাসক দলের বা তৃণমূল কংগ্রেসের বা মুখ্যমন্ত্রীর, সেই অবস্থানকে আপনারা কিভাবে দেখেন? যে বিজেপি এই যে 50 বার যে বঙ্গভাগের কথা বলে, তারপর সেটাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে বিধানসভায় ভোটাভুটির আয়োজন, এটার প্রয়োজনীয়তা সম্পর্কে কংগ্রেস কি মনে করে? দেখুন, আমি একটা কথা বলি, কথাটা হচ্ছে এই যে কখনো ধর্মের নামে বিভাজন চেয়ে স্বয়ং প্রধানমন্ত্রী অমিত শাহ, তারপরে নাড্ডা, রাজনাথ সিং দিল্লি প্যাসেঞ্জারি করেছে এই 8দশ লোকসভা নির্বাচনের আগে। ইসবার 400 পার পারেনি।
পারেননি। না আমি বলছি পারেনি আলাদা কথা, এটাকে বিধানসভায় নিয়ে আসা। তারপরে কি বলছে, এখন বলছে যে উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদ। আচ্ছা, ওখানে 8টার মধ্যে 6টা মেম্বার অফ পার্লিয়ামেন্ট ভারতীয় জনতা পার্টি। একটু আগে বামপন্থী ভাই বলল যে কোন কোন জায়গায় কটা এমএলএ আছে। আমার কথা হচ্ছে এমপি ল্যাডের টাকা, এমএলএর টাকা, এইগুলো দিয়ে উন্নয়ন করতে গেলে কি ভাগ করে দিতে হবে? আর অত বড় উদ্ধত্ত হয় কি করে যে মালদা মুর্শিদাবাদকে নিয়ে একটা ধর্মকে আইডেন্টিফাই করে তাকে আলাদাভাবে করে দেওয়া। বেশ, আমি আপনাকে বলি এরপরের যে কথাটা, এরপরের কথাটা হচ্ছে যে উত্তরবঙ্গের চা শ্রমিক। আমি আপনার কাছে উত্তরটা পেলাম না, আমার কাছে সময় নেই তো দাদা। আমি আপনাকে জিজ্ঞাসা করেছিলাম বিধানসভায় এই প্রস্তাব, বিধানসভায় এই প্রস্তাব অবশ্যই আসুক, এসে বিজেপি ক্লিয়ার হোক। একবার দল বলবে না আমরা ভাগ চাই না, আর এমএলএ এমপিরা বলবে হ্যাঁ ভাগ চাই, হোক না। নেই তো। আমি আসবো বিজেপির কাছে। এই যে বঙ্গভঙ্গের মতো একটা ইস্যুকে বারংবার তুলে আনা হচ্ছে, যেই শোনা গেল যে বাজেটে পশ্চিমবঙ্গ বঞ্চিত, যখন তৃণমূল কংগ্রেস এবং সিপিএম যখন এই বিষয়টা নিয়ে বারংবার সরব হলো, তখনই এই বঙ্গভঙ্গর বিষয়টা আমরা সামনে আসতে দেখলাম। এই সময়ের মধ্যে যদি আমরা তাকাই, জেসিবি, জায়ান্ট, তারপরে এরকম প্রচুর নামের কোনো কমতি নেই, সাদ্দাম সর্দার, কোথায় এই নামগুলো নিয়ে তো বিজেপি কিছু বলছে না। বঙ্গভঙ্গর মতো একটা ইস্যু নিয়ে, যে ইস্যুটা ইস্যুই নয়, বা আপনারা যদি দুর্নীতিটাকেও করতেন, মানে বঙ্গভঙ্গর ইস্যু যেটাকে আপনাদের দল অ্যাটলিস্ট আপনি মুখপাত্র হিসেবে অফিসিয়ালি বলছেন আপনারা সাপোর্ট করেন না, তাহলে বাংলায় কি ইস্যুর অভাব যে বিজেপি রাজনীতি করছে বঙ্গভঙ্গ নিয়ে? না, প্রথম কথা বলি, বিজেপি কোনো সময় বঙ্গভঙ্গের কথা বলেওনি। এবং বিষয়টা হচ্ছে এই যে মালদা, এই তো 50 বার আপনি কোশ্চেন করছেন আর এক লাইনে তো অ্যান্সার হয় না, আপনার কোশ্চেনটা অ্যান্সারটা আমাকে দিতে দেবেন। বিষয়টা হচ্ছে যে প্রথম কথা, যে মালদা মুর্শিদাবাদ নিয়ে যে কথাটা বলা হয়েছে, আমরা প্রথম থেকে ক্লারিফাই করেছি নিশিকান্ত দুবের ব্যক্তিগত স্টেটমেন্ট, এবং কিন্তু দাদা সংসদের অভ্যন্তরে নিশিকান্ত দুবে বলছেন, সংসদের অভ্যন্তরে, সেটা ব্যক্তিগত মত হতে পারে, সংসদের অভ্যন্তরে বলছেন। একটা সার্টেন কমিউনিটি, আমি শেষ করে নিই। উনি কোথাকার সাংসদ? উনি কিন্তু বাংলার সাংসদ না, উনি ঝাড়খণ্ডের। বাংলার বিষয়ে বলছেন, প্লিজ এরকম না বলে আমার কথা তো থাকবে না। বিষয়টা হচ্ছে গিয়ে যে উনি উনার রাজ্যের পার্সপেক্টিভে বলেছে, উনার রাজ্যে মানে কমিউনাল ভায়োলেন্স বিগত দিনে বেড়েছে। 2021-এ সব থেকে বেশি রায়ের এনসিআরবি রিপোর্ট অনুযায়ী ঝাড়খণ্ডে হয়েছে, উনি সেই রেসপেক্টে বলেছে। কিন্তু আমরা মনে করছি বাংলায় এই যে মালদা মুর্শিদাবাদ আজকে ভারতের অংশ আছে, এর জন্য লড়াই করেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। ইনিশিয়ালি মালদা মুর্শিদাবাদ কি ধরনের কথাবার্তা? নিজেরা ওখানে গিয়ে ধর্মের সুশ্রুতি দেবে আর উপরে বলবে না এটা তুমি করিনি, এটা কি জালি, এরা ধাপ্পাবাজ, এটাকে চিটিংবাজি বলে। ইটস আ ফ্রড, ইটস আ চিটিংবাজি। যে দলের এমএলএ, দলের এমপি আবার কোথায় বলছে অন রেকর্ড পার্লামেন্টে, আর টিভিতে এসে বলছে না এটা হবে না, এটা আমরা সমর্থন করি না। আরে কি রে ভাই, না না, দলের পলিসি শীর্ষ নেতৃত্ব স্টেজ তাহলে পার্লামেন্টে কথা হয়েছে, তাহলে ক্ষমা চাই, ক্ষমা চাইনি কেন? এক মিনিট ক্ষমা চাই বলছে, দাদা সেখানে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে। লক্ষ্মীর ভান্ডার টান্ডার বুঝলাম, নিশিকান্ত দুবে যখন সংসদে এই কথা বলছে, তখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে উপস্থিত, উচিত ছিল উঠে দাঁড়িয়ে এই কথার বিরোধিতা করা। যখন নিশিকান্ত দুবে এই কথা সংসদের অভ্যন্তরে বলছেন, তখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সংসদে উপস্থিত, তিনি কেন এই কথার বিরোধিতা করলেন না? এই কথা বলা যাবে না। অন্য রাজ্যের এমপি তিনি অন্য রাজ্যের ব্যাপারে কথা বলবেন। এক গৌরীশঙ্কর ঘোষ, দাদা 2022 সালে গৌরীশঙ্কর ঘোষ চিঠি দিয়েছে। দাদা একদমই আপনারাই বলতে কথা মাইরি জীবনে শুনিনি পার্লামেন্টে বিজেপির এই অবস্থা যে বিরোধী দল বলতে দিচ্ছে না। আমরা দেখব এই চর্চা থাকবে আগামী 5ই আগস্ট ভোটাভুটি চর্চা হবে বিধানসভায়, দেখা যাক এই বিষয়ে কি শেষ হয়, মানে কি নিষ্পত্তি হয়। আমরা পরবর্তী বিষয়ে ফিরে আসবো একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর।
কত হাজার মরলে পরে মানবে তুমি শেষে, বড্ড বেশি লোক মরেছে বানের জলে ভেসে। বানের জলে ওয়ানারে মরছে, কিন্তু গত জুন আর জুলাইতে 21 জন মারা গেছে শুধু ট্রেন দুর্ঘটনায়। এবং সেই ট্রেন দুর্ঘটনায় আজকে প্রধানমন্ত্রী বলছেন যে গত 10 বছরে প্রায় 8 গুণ বৃদ্ধি পেয়েছে রেলওয়ের বাজেট। আর যাত্রী সুরক্ষা, বিরোধীরা বলছে লবডঙ্কা। 1 লক্ষ পদ এখনো রেলে শূন্য রয়েছে, যেগুলো ভর্তি করা প্রয়োজন ছিল, কিন্তু সেদিকে কোনো নজর নেই কেন্দ্রীয় সরকারের, এমনটাই অভিযোগ বিরোধীদের। এবং আজকে এর প্রেক্ষিতে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন কেন্দ্রীয় সরকারের দিকে, যে ঠিক কিভাবে চলছে যাত্রী সুরক্ষার দিকে, কবে নজর দেবে কেন্দ্রীয় সরকার, এভাবে মানুষের জীবন কি এতই সস্তা হয়ে গিয়েছে। আমি প্রথমে আসবো রাজ্য বিজেপির মুখপাত্র স্নেহায়ন সরকারের কাছে। এই যে একের পর এক মৃত্যু, কি হচ্ছে? না দেখুন, প্রথম কথা হচ্ছে যে কোনো দুর্ঘটনাই মর্মান্তিক, যে কোনো প্রাণনাশ হচ্ছে গিয়ে সেটা কিন্তু মর্মান্তিক। এবং এটা আমরাও মনে করি যে দেখুন এই আজকের যে রেলে যে দুর্ঘটনা, মানে ইউনিয়ন বাজেটের আগেও আমরা দলের পক্ষ থেকে রেলওয়ে মিনিস্ট্রিকেও বলা হয়েছিল যে যাত্রী সুরক্ষার দিকে যেন একটু জোর দেওয়া হয়, এবং এই যে ঘটনাগুলো যাতে যতটা কম করে আনা হয়, এবং মানুষের মৃত্যু যেন একদম জিরোতে নামানো যায়। কিন্তু বিষয়টা হচ্ছে দেখুন, এত বড় একটা রেলওয়ে নেটওয়ার্ক, প্রায় 1 লাখ কিলোমিটারের ওপর রেল চলছে, সেখানে কোথাও কোথাও হিউম্যান এরার আছে, কোথাও কোথাও যান্ত্রিক গোলযোগ আছে। তার দরুন যে আজকে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো অনিবৃত্ত। আমরা চাই এই ঘটনাগুলো যত তাড়াতাড়ি হোক, কমে যাক, এগুলো নিয়ে রাজনীতি না হোক, জিনিসগুলো যাতে মানুষের প্রাণ যেন না হয় সেই দিকে কিন্তু রেলও নজর দিচ্ছে, এবং এটা আমরা আশা করি যে যত তাড়াতাড়ি সম্ভব কমে আসবে। এই চাওয়াটার মধ্যে কোনো দোষ নেই, এই চাওয়াটাই স্বাভাবিক যে মানুষ যেন না মরে। এটা কেন মানুষ চাইবে যে মানুষ মরে? কিন্তু মানুষ যদি না মরে তার জন্য যে কাজগুলো করতে হয় সেগুলো কি হয়েছে? আমরা এখনই দেখাবো দর্শকদের যে সাম্প্রতিক অতীতে যে সমস্ত দুর্ঘটনাগুলো ঘটেছে। আমাদের এই কলকাতা টিভির পর্দায় দেখুন, হাওড়া মুম্বাই এক্সপ্রেসে এই 18টি বগি আজকে সরে গিয়েছে, বেলায় লাইনচ্যুত হয়েছে। ডিব্রুগড় এক্সপ্রেস তার আগে, করমণ্ডল এক্সপ্রেস 2023 জুনে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এই গত মাসে, এবং বিভিন্ন জায়গায় মানুষের করমণ্ডল এক্সপ্রেসে 290 জন মারা গিয়েছিলেন। আর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, ডিব্রুগড় এক্সপ্রেস, হাওড়া মুম্বাই এক্সপ্রেস আরও কয়েকটি ছোটোখাটো দুর্ঘটনা মিলিয়ে 21 জনের মৃত্যু হয়ে গিয়েছে সরকারি মতে। বেসরকারি মতে সংখ্যাটা হয়তো আরেকটু বেশি। আমরা দেখেছি আজকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে একগুচ্ছ প্রশ্ন তুলে দিয়েছেন, প্রশ্ন তুলেছে বাকি বিরোধী দলের সদস্যরাও। আমি আসবো প্রথমে তৃণমূল কংগ্রেসের কাছে। কোহিনুর মজুমদার, কিভাবে দেখছেন রেলের এই যাবতীয়, মানে ভারতীয় জনতা পার্টির এই যাবতীয় যুক্তিকে? দেখুন, এ তো বছরের পর বছর চলছে যে, এবং এটা খুব দারুণ কথা বলছিল, হিউম্যান এরার। মানে রেলের কোনো দোষ নেই, রেলমন্ত্রীর কোনো দোষ নেই, ভারতবর্ষের প্রধানমন্ত্রী একদম ক্যাবিনেটের কোনো দায় নয়। কিছু মানুষের হিউম্যান এরার, মানে কিছু ইন্ডিভিজুয়ালের ভুলের জন্য আজকে রেল অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমি এটা ধরে নিচ্ছি যে ইয়েস, এটা তো ডেফিনিট যে একজন মানুষ যদি গাফিলতি থাকে হবেই। রেল অ্যাক্সিডেন্ট তো পাহাড় থেকে, মঙ্গল গ্রহ থেকে এসে করে দেবে না। কিন্তু হিউম্যান এরারটা যাইতে না হয়, ওই জন্যই তো গাদা গাদা পয়সা টেকনোলজির ডেভেলপমেন্টের জন্য দেওয়া। ধরুন আজকে আপনার গাড়িতে সিট বেল্ট না চললে গাড়ি চলবে না, কেন? হিউম্যান এরারের জন্য। তো এই যে এত কথা বলা হয় রেলের সেফটি সিকিউরিটির জন্য, তো তাতে পয়সা খরচা করা হয় না তার মানে? নিশ্চয়ই। ধরুন আজকে যে ঘটনা ঘটেছে, একটা পাশের মালগাড়ির ডিরেলড হয়ে পরে অন্য লাইনে ঘেঁষে দাঁড়িয়ে আছে, সে খবর পাশের ড্রাইভারের লোকো পাইলটের কাছে যাবে না? এটা 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 রেলের সেফটি সিকিউরিটি না, এটা হিউম্যান এরার। এটা কোন হিউম্যান এরার হতে পারে? এটা তো বেসিক ইনফ্রাস্ট্রাকচারের গলতি। একের পর এক, শুধু ধরুন এই বন্দে ভারত গোছের কিছু ট্রেন বার করে, যে ট্রেনে মোষে ধাক্কা মারলে ট্রেন ভেঙে যাচ্ছে, সেই করে কয়টা ব্র্যান্ডিং। কিন্তু গরিব মানুষের কি হচ্ছে বলুন তো, যারা স্লিপারে ট্রাভেল করছে, গরিব মানুষের কি হচ্ছে? আমার প্রশ্ন হচ্ছে যে আজকে বিজেপিকে জিজ্ঞাসা করলে বিজেপি বলবে 1962 সালে তো সব থেকে বেশি রেল অ্যাক্সিডেন্ট হয়েছে। কেন জওহরলাল নেহরু পদত্যাগ করছেন না? কেন মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থেকে পদত্যাগ করছেন? মমতা বন্দ্যোপাধ্যায়, জওহরলাল নেহরু, লাল বাহাদুর শাস্ত্রী, নীতিশ কুমার কেউ রেলে নেই আজকে। আজকে রেলমন্ত্রীর নাম ঐশ্বনী বৈষ্ণব, এবং দীর্ঘদিন ধরে রেলমন্ত্রী, এবং তার সামনে রেলের দুর্ঘটনা ঘটছে। আজকে বলুন তো, এর মধ্যে তো বিজেপির লোকও প্রচুর যেতে পারে যারা বিজেপিকে ভোট দিয়েছে। তাদের সেফটি সিকিউরিটি বিজেপি দেখবে না? আমি আসবো কংগ্রেসের কাছে। যে কথা বললেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, লাল বাহাদুর শাস্ত্রী তিনি রেল দুর্ঘটনার দায় নিয়ে পদত্যাগ করতে চেয়েছিলেন, জওহরলাল নেহরু তাকে বাধা দেন। আজকে আমাদের রিলস মন্ত্রী তাকে কেউ বলছেন, আজকে তাকে বলছেন রেল দুর্ঘটনা মন্ত্রী। এই অশ্বিনী বৈষ্ণব
তার খুব একটা আমরা কমেন্ট পাই না। আজকে প্রধানমন্ত্রী এই রেল দুর্ঘটনার পরে অন্যান্য বিষয়ে তিনি কমেন্ট করার সময় পান, আজকে সময় পাননি। মন কি বাতও শুনতে পাচ্ছি না আমরা এই সমস্ত বিষয় নিয়ে তার। তো আজকে এখনো পর্যন্ত এই যে বলছেন এত টাকা এক্সট্রা দেওয়া হচ্ছে, 8 গুণ বাজেট বৃদ্ধি পেয়েছে, তারপরেও মানুষ মারা যাচ্ছে, তাহলে এই টাকাগুলো কোথায় যাচ্ছে বলে কংগ্রেস মনে করে? না না, করমণ্ডল এক্সপ্রেস থেকে আজকে পর্যন্ত কতজনের প্রাণ গেল, বিজেপি স্নেহায়ন বলল প্রত্যেকটা মৃত্যুই দুঃখের। ঠিক আজকের দিনেই আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার বললেন যে এত হাজার কোটি টাকা রেলের জন্য বরাদ্দ করা হয়েছে। স্নেহায়ন বলল 1 লক্ষ কিলোমিটার এত বড় একটা রেলপথ। আমার কথাটা তা নয়, কথাটা হচ্ছে একটাই, এই যখন বন্দে ভারত, যখন বুলেট ট্রেন, তখন লাইমলাইটে মোদি ফিতে কাটছেন, তিনি বিভিন্ন রকম ড্রেস পরে, কিন্তু যেই দুর্ঘটনা হচ্ছে তাকে সরে যেতে হচ্ছে, চলে আসছে অশ্বিনী বৈষ্ণব। আমার কথা হচ্ছে যে যাত্রীর নিরাপত্তার জন্যে কি করা দরকার, এটা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি অফ দ্য ক্যাবিনেট। তাহলে রেলওয়ে মন্ত্রীর আলাদা করে, আরে পাবলিক এরার, হিউম্যান বিংস এর এরার, আজকে এই টেকনোলজির যুগে এই কথাগুলো খাবে না। সিপিএম এর কাছে আসবো, যে কথা বলছেন টেকনোলজির যুগে থাকে না, আমি সিপিএম এর কাছে সেটাই জানতে চাইবো গৌরব। তারপরে 1 লক্ষ শূন্য পদ আছে, অবশ্যই সেখানে রিক্রুটমেন্ট বন্ধ, তারপরেও ওখান থেকে ছাঁটাই হবে, প্রাইভেটাইজেশন হবে, কন্ট্রাকচুয়াল সার্ভিস হবে, এই চলতেই থাকবে। কবচ অ্যান্টি কলিশন ডিভাইসের জন্য প্রচুর টাকা আসবে, সেদিকে মানে বিনিয়োগ হবে, কোথায় হচ্ছে সেগুলো? আসলে প্রধানমন্ত্রী তো ওই নতুন নতুন জামা কাপড় পরেন আর ঘুরে টুরে বেড়ান, এই ওনার তো আর কি কাজ আছে আমার জানা নেই। প্রথম কথা হচ্ছে যে আমাদের দেশের স্বাধীনতার পর থেকে এই নরেন্দ্র মোদীর সরকার আসার আগে অবধি দেশে একটা রেল বাজেট হতো, অর্থমন্ত্রী বাজেট পেশ করতেন, তারপর রেলমন্ত্রী তার বাজেট পেশ করতেন যে কোন খাতে কোন কোন রাজ্যে কোন কোন ব্যাপারে রেলের বরাদ্দ হলো। সেই বাজেট হচ্ছে যে বন্ধ হয়ে গেছে। 1, 2 আমি বলবো যে রেল অ্যাক্সিডেন্ট, আপনি ওই জলপাইগুড়ির অ্যাক্সিডেন্টের কথা মনে করুন, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট হওয়ার 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে, খুব যদি ভুল না করি, রেল বোর্ডের চেয়ারম্যান তিনি দিল্লি থেকে ঘোষণা করে দিলেন যে মালগাড়ির ড্রাইভার তিনি হচ্ছে যে তার এই বদান্যতায় এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। তারপরে সিআরএস চিফ রেলওয়ে সেফটি বলা হয়েছিল প্রাইমা ফেসিয়া, এটা উঠে। আচ্ছা আমি বলি, আপনি বলতেন আপনার বলার তথ্য দেবেন না, বল প্রাইমা ফেসিয়া আপনি দেখে নিন। ওই সিআরএস তদন্তকে দেখা গেল যে না, ওখানে মালগাড়ির ড্রাইভারের কোনো ত্রুটি ছিল না, ত্রুটি ছিল হচ্ছে রেলের পদ্ধতির, রেলের পদ্ধতিতে ত্রুটি। রেলের আধুনিকীকরণ হচ্ছে, আমরা এত শুনছি, রেলের নাকি সিগন্যালিং ব্যবস্থা পরিবর্তন হচ্ছে, রেলের স্টেশন বদল হচ্ছে, অমৃত ভারত প্রজেক্ট হচ্ছে, কিন্তু কথাটা হচ্ছে রেলকে বেসরকারীকরণ করে দেওয়ার মধ্য দিয়ে রেলের ক্ষতি করা হচ্ছে। এই যে আমি লাস্ট এই যে শক্তিদা বলছিলেন রেলের 1 লক্ষ হচ্ছে যে রেলওয়ে কোথায় বেসরকারীকরণ করা হচ্ছে, সেখানে দাঁড়িয়ে আপনি ভাবেন ড্রাইভারদের ডবল ডিউটি করানো হচ্ছে, রেলওয়ের কত পার্সেন্ট শেয়ার বেসরকারীকরণ হয়েছে, রেলওয়ে যে প্রাইভেটাইজেশন, কিছু আউটসোর্সিং করা হচ্ছে, সেই আউটসোর্সিং আজকে থেকে শুরু হয়নি, 2014 এর আগে থেকে স্টার্ট হয়েছে আউটসোর্সিং। কি ব্যাপারে আউটসোর্সিং হয়েছিল জানো? কি ব্যাপারে আউটসোর্সিং হয়েছিল জানো? না না, তুমি রেলের আউটসোর্সিং কি ব্যাপারে হয়েছিল জানো? রেলের বেসরকারীকরণ করা হচ্ছে, রেলের বাজেট আলাদা করে শুরু করা হচ্ছে, বেসরকারীকরণ করা হচ্ছে, টাকা যাচ্ছে। আমি একদম ডেফিনেটলি বলছি রেলের সুরক্ষায় এই টাকা বেড়েছে এবং বেড়েছে কিন্তু আমি সেটা বলছি না, বেড়েছে বলতে আমি সেটা আসতে দাও। আমরা বলেছি যে রেলের সুরক্ষায় টাকা বেড়েছে মানে যে আমাদের দায় সরে যাচ্ছে সেটা না, বা কেন্দ্রীয় সরকার এখান থেকে হাত তুলে নিতে পারে সেটা না। উই হ্যাভ টু এনশিওর যে 0 ডেথ ইন রেলওয়ে অ্যাক্সিডেন্টস। উই হ্যাভ টু একটা শেষ করি, 30 সেকেন্ড দাও। কিন্তু আমি কথা হচ্ছে যে প্রতিটা রেল অ্যাক্সিডেন্ট নিয়ে যদি এরকম ভাবে রাজনীতি হয়, তাহলে তো এরপর রাজনীতি আমি জানতাম এই লাইনটা আসবে বলেই তো আমি আগে বলে দিয়েছিলাম যে জওহরলাল নেহরুর পদত্যাগটা লাগবে। 2014 আগে তো প্রচুর রেল অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে রেল বাজেটে টাকা বাড়ছে, রেল বাজেটে রেলের সুরক্ষার টাকা বাড়ছে,
তার ইম্প্যাক্ট কোথায়? যে ইম্প্যাক্টটা আমি বুঝবো। আমাকে বাজেটে পার্লামেন্টে মন্ত্রী বলে দিলে এই বেড়েছে, মাননীয় প্রধানমন্ত্রী বললেন এই হয়েছে। আমি জানি ম্যাক্সিমাম বিজেপির যে কথাবার্তাগুলো হয় তার সঙ্গে রিয়েলিটিতে সেটা ম্যাচ করে না। আমরা দেখেছিলাম ভারতবর্ষের প্রধানমন্ত্রী বক্তৃতায় বলছে কি ডিজেলের দাম কমেছে, তো সবাই বলছে হ্যাঁ কমেছে, এরকম দেখেছি। তাই সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকের দিনে লোকে ফেসবুকে মিম শেয়ার করছে, অত্যন্ত জ্বালা লাগছে সেটা দেখে, যে রেল লাইন আর উপরে স্বর্গের ছবি, যে আপনি ট্রেনে চলছেন, মিনিমাম কটা অ্যাক্সিডেন্ট হলো বলুন তো। এরপর যদি বিরোধীরা তো চুপ করে থাকবে না, তাও তো প্রশ্ন জানতে চাইবে না, তো মানুষ বিরোধীদের উপর তার বিশ্বাসযোগ্যতা চলে যাবে। না এটাই তো কিন্তু এটা তো এমন না যে 2014 এর পর থেকে শুরু হয়েছে, তার আগেও মানুষ মারা যায়নি। এই কেন্দ্রীয় সরকার তারা বলছে তারা নাকি 8 গুণ বাজেট বৃদ্ধি করেছে, কিন্তু শেষ পর্যন্ত মানুষের প্রাণ কিন্তু তাতে থাকছে না। ফলে আমরা দেখব কেন্দ্রীয় সরকার কি করে, এবং এই বিষয়টিকে কেন্দ্র করে আমাদের প্রাণের কথা ভেবে বিরোধীরা কতটা সরব হয়। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে ছিলেন স্নেহায়ন সরকার, কোহিনুর মজুমদার, শক্তি মৈত্র, গৌরব মজুমদার। আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভির রাত দিন 7 দিন।